বাবার দেখানো পথে ৪৫ বছর পর কৃষি ও কৃষক নিয়ে সন্তানের নতুন যাত্রা খাল খননের মাধ্যমে দেশ গড়ার কাজ শুরু করলেন প্রধানমন্ত্রী। এই খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। একযোগে ৫৪ জেলায় শুরু হলো খাল খনন কর্মসূচি। দখলদার যত বড় প্রভাবশালী হোক, কাউকে ছাড় দেয়া হবে না, হুঁশিয়ারি সরকারের। লটারি বাদ দিয়ে ভর্তি পরীক্ষায় ফিরছে সরকার। শিক্ষা খাত উন্নয়নে ১৮০ দিন শেষে শুরু হবে ২ বছর মেয়াদী কর্মসূচি, বাস্তবতা যাচাইয়ের তাগিদ। ঈদে ২ দিনে ১.৫ কোটি মানুষ ঢাকা ছাড়বেন, সব প্রস্তুতি সরকারের। বাসে বাড়তি ভাড়া নেওয়ার সুযোগ নেই, সময় মতো ছেড়ে যাচ্ছে ট্রেন। রেশনিং ব্যবস্থা তুলে নিলেও রাজধানীর বেশিরভাগ পেট্রোল পাম্পে এখনও তেলের সংকট, দীর্ঘ লাইনে অপেক্ষা করে ক্ষুব্ধ ক্রেতা। এবং হামলার পর দুবাই বিমানবন্দরের কাছে আগুন, ফ্লাইট স্থগিত। ইরান যুদ্ধের সহায়তা না করলে ন্যাটোর ভবিষ্যৎ খারাপ হবে, হুঁশিয়ারি ট্রাম্পের। বাবার দেখানো পথে ৪৫ বছর পর এক সন্তানের কৃষি ও কৃষক নিয়ে নতুন স্বপ্ন, নতুন যাত্রা। আলোচিত সেই খাল খনন কর্মসূচিতে আবারও বাংলাদেশ। জিয়াউর রহমানের উৎপাদনের রাজনীতি অনুসরণ করা প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, খাল খননের মাধ্যমে শুরু হয়েছে দেশ গড়ার কাজ। তিনি আরও বলেন, কৃষি বাঁচলে কল্যাণ হবে দেশের, আর বিএনপির রাজনীতি হলো মানুষের ভাগ্যের উন্নয়ন। সারা দেশে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে এসব কথা বলেন প্রধানমন্ত্রী। আবহমান বাংলার রূপের আধার ছিল খালগুলো, ছিল কৃষি ও কৃষকের প্রাণ, যা নদীমাতৃক বাংলাদেশের অবিচ্ছেদ্য অংশ। খাল খনন কর্মসূচিকে স্বনির্ভর আন্দোলনের রূপ দিয়েছিলেন শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যা পরিচিতি পায় জিয়া মডেল নামে। সেই শ্যামল বাংলার মাটি সংস্কারে শানিত ফলায় প্রান্তের জনপথের নয়া জাগরণের জয়গানে আরও এক ধাপ এগিয়ে যাওয়ার প্রত্যয়ে এক সরকার প্রধান। এ যেন ইতিহাসের পুনরাবৃত্তি, বাবার পথ ধরেই এক পুত্রের স্বপ্নিক যাত্রা। ১৯৭৭ সালে দিনাজপুরের কাহারোল উপজেলার সাহাপাড়ায় যে খাল খনন করেছিলেন জিয়াউর রহমান, সেই খাল পুনঃখনন করে তারেক রহমান সূচনা করলেন নতুন অধ্যায়। জনগণকে দেয়া প্রতিশ্রুতি পূরণের পথে দুরন্ত গতিতে এগিয়ে যাওয়া তারেক রহমান বললেন, এই কর্মসূচিতে শুরু হলো দেশ গড়ার কাজ। খাল খনন কর্মসূচির মাধ্যমে আজকে দেশ গড়ার কর্মসূচির কাজ আমরা শুরু করলাম ইনশাআল্লাহ। আমরা এই খাল খনন কর্মসূচির মাধ্যমে সেই বাংলাদেশ আমরা গড়ে তুলতে চাই, যেই বাংলাদেশে মানুষ তার নিজের অধিকার প্রতিষ্ঠিত করতে পারবে, যেই বাংলাদেশে মানুষ অর্থনৈতিকভাবে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী অবস্থানে থাকবে, আমরা সেই বাংলাদেশ গড়ে তুলতে চাই। কৃষি অর্থনীতির ভিত্তি শক্তিশালী করার পাশাপাশি শাহপাড়ার ১২ কিলোমিটারের খাল খননের তাৎপর্য তুলে ধরেন প্রধানমন্ত্রী। ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে, এই খালের সুবিধা পাবে ৩১,০০০ কৃষক, এবং ৩.৫ লক্ষ মানুষ এই খালের পানির সুবিধা পাবে। এই খালের পানি বিভিন্ন ভাবে তারা ব্যবহার করতে পারবে। এই এলাকার কৃষক ভাইরা, এই এলাকার কৃষানি বোনেরা, তারা যে ফসল উৎপাদন করবে, এখন যেই ফসল উৎপাদন হচ্ছে তার থেকে প্রায় ৬০,০০০ মেট্রিক টন বেশি ইনশাআল্লাহ ফসল উৎপাদিত হবে। নানা কথা বলে যারা বিভ্রান্তি ছড়াচ্ছে তাদের সম্পর্কে সজাগ থাকার আহ্বানও জানান সরকার প্রধান। আমাদেরকে পরিকল্পনা করতে হবে এবং আমাদেরকে সতর্ক সজাগ থাকতে হবে যে বিভিন্ন রকম কথাবার্তা বলে কারা দেশে বিশৃঙ্খলা তৈরি করতে চায়, তাদের বিরুদ্ধে আমাদেরকে সজাগ থাকতে হবে। নির্বাচনী সব প্রতিশ্রুতি বাস্তবায়নের আশ্বাস দিয়ে বক্তব্যের শেষে সবার আগে বাংলাদেশ স্লোগান দিয়ে সমাবেশস্থল মুখর করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। করব কাজ, তারপরে কে গর্ব দেশ, সবার আগে। পরিসংখ্যান বলছে গত কয়েক দশকে দেশের ৬০ থেকে ৭০% খাল এবং জলাভূমি বিলীন হয়ে গেছে। নদী এবং খালের মৃত্যু মানে বাংলাদেশের প্রাকৃতিক সত্তার অস্তিত্ব সংকট। সেই সব খালগুলো যদি আবার প্রাণ ফিরে পায়, তাহলে দেশের মানচিত্রে আবার নীল জলরেখা জেগে উঠবে। বিশেষজ্ঞরা বলছেন, এই খাল খনন কর্মসূচি যদি পরিকল্পিতভাবে বাস্তবায়িত হয়, তাহলে শুধু উন্নয়ন নয়, এটি হয়ে উঠতে পারে বাংলাদেশের কৃষি, পরিবেশ এবং অর্থনীতি পুনর্জাগরণের এক নতুন অধ্যায়। আনোয়ার হোসেন, ডিবিসি নিউজ, কাহারুল, দিনাজপুর।
একযোগে 54 জেলায় শুরু হলো বিএনপি সরকারের খাল খনন কর্মসূচি। উদ্বোধন অনুষ্ঠানে মন্ত্রীরা বলেন, খাল দখলে যত বড় প্রভাবশালী থাকুক না কেন, কাউকে ছাড় দেয়া হবে না। শিগগিরই প্রতিটি খালের সীমানা নির্ধারণের পর দখল মুক্ত করা হবে। নতুন সরকারের নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের অংশ হিসেবে দেশব্যাপী শুরু হলো খাল খনন কর্মসূচি। প্রথম পর্যায়ে এই কর্মসূচি শুরু হয়েছে 54 জেলায়। মন্ত্রী, উপদেষ্টা, জাতীয় সংসদের চিফ হুইপ, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যরা এই কর্মসূচির উদ্বোধন করেন। চট্টগ্রামের মিরসরাইয়ে খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী। বলেন, যে কোনো মূল্যে দখলমুক্ত করা হবে সব খাল। এই খালগুলোর মালিকানা সরকারের, যে এটা ডিমার্কেশন ইতিমধ্যে সীমানা নির্ধারণ করা হচ্ছে। ওই সীমানার ভিতরে যতই প্রভাবশালী ব্যক্তি থাকুক কিংবা থাকার চেষ্টা করবে, কোনো সুযোগ থাকবে না কারোর জন্য। বরিশালে কুতুবপুর স্বনির্ভর খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে তথ্যমন্ত্রী বলেন, খাল খনন প্রকল্পের ঠিকাদারকে জনগণের কাছে পই পই করে হিসাব বুঝিয়ে দিতে হবে। সারা বাংলাদেশ ব্যাপী আগামী 5 বছরে সিলেটের ওসমানীনগরে খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে বাণিজ্য মন্ত্রী বলেন, প্রতিশ্রুতি অনুযায়ী কাজ করে যাচ্ছে সরকার। 4.5 কিলোমিটারের যে খালটা খনন করা হলো, এটার উপকার বা উপযোগিতা এই পুরো অঞ্চলের জন্য কতটুকু, সেটা আপনি প্রথম বছরই অনুভব করবেন। বর্ধিত ফসল, বন্যা প্রতিরোধ এবং বৃক্ষরোপণ, এই 3টা কর্মসূচির কারণ। ফেনীর দাগনভূঞায় দাদনার খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করে পরিবেশ মন্ত্রী বলেন, সীমানা নির্ধারণ করে দখলমুক্ত করা হবে প্রতিটি খাল। মোট কৃষি উৎপাদন বাড়ানো, জলাবদ্ধতা কমানো এবং সেচ ব্যবস্থা উন্নয়নের মাধ্যমে কৃষির উৎপাদন বাড়ানো, এই সবগুলোর সাথে এবং এই খাল খনন কার্যক্রম জড়িত। নওগাঁয় খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে ভূমিমন্ত্রী বলেন, পর্যায়ক্রমে সব খাতের উন্নয়নে কাজ করবে সরকার। সব রাস্তা পুনরায় নির্মাণ হবে, সমস্ত নদীগুলি তাদেরকে আবার নব্যতা ফিরিয়ে আনার জন্য করা হবে। মানিকগঞ্জের দৌলতপুরে বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী বলেন, খাল খনন কর্মসূচির মাধ্যমে কৃষিক্ষেত্রে ব্যাপক সফলতা আসবে। জনাব তারেক রহমান, শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমানের আলোকেই আবার সেই খাল খননের কর্মসূচি হাতে নিয়েছেন। এই খাল খনন দিয়ে আমাদের শস্য, আমাদের ফসলি জমি, আমাদের ঔষধি গাছ সবকিছু কিন্তু আমাদের খাল খননের মাধ্যমে কিন্তু উপকার পাবে। মাগুরায় সংস্কৃতি মন্ত্রী বলেন, বালুমহাল দখল, ঘাট দখল সহ কোনো ধরনের অনিয়ম সহ্য করা হবে না। এই কর্মসূচির মাধ্যমে কৃষি ও সেচ কার্যক্রমে ইতিবাচক ভূমিকার পাশাপাশি কৃষি উৎপাদন বাড়াতে সহায়ক হবে বলে আশা করা হচ্ছে। লিখনকান্তি ভৌমিক, ডিবিসি নিউজ ডেস্ক। শিক্ষা খাতে নির্বাচনী ইশতেহারের সফল বাস্তবায়ন করতে প্রথমে 180 দিন, পরে 2 বছর মেয়াদী কর্মপরিকল্পনার কথা জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। এদিকে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বলেন, পড়াশোনার জন্য স্কুলের বাইরে বাড়তি টাকা যেন খরচ করতে না লাগে সেই ব্যবস্থা করা হবে। ভর্তির ক্ষেত্রে লটারি বাদ দিয়ে কি করা যায় সেই সিদ্ধান্ত নেওয়া হবে। তবে ভর্তিতে লটারি প্রত্যাহারের আগে মাঠের বাস্তবতা যাচাইয়ের তাগিদ বিশ্লেষকদের। ইশতেহারের আলোকে আগামী দিনের শিক্ষা খাত শীর্ষক নাগরিক প্ল্যাটফর্ম সংলাপ। এতে নতুন প্রজন্মের দক্ষতা বৃদ্ধি, নৈতিক শিক্ষা, বাল্যবিবাহ রোধ সহ প্রাথমিক শিক্ষাকে দেশের প্রত্যন্ত অঞ্চলে পৌঁছে দিতে সিপিডির গবেষণা প্রতিবেদন নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠানে ভর্তি পদ্ধতি নিয়ে প্রশ্নের জবাব দেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদি আমিন। বলেন, ভর্তি ক্ষেত্রে লটারি বাদ দিয়ে আগের নিয়মে ফিরবে সরকার। সরকারের সর্বোচ্চ জবাবদিহিতা থাকবে, সরকারের সর্বোচ্চ আন্তরিকতা থাকবে এবং পূর্ণাঙ্গ বাকস্বাধীনতার মাধ্যমে আপনারা যখন যেখানে প্রয়োজন যৌক্তিক সমালোচনা সবসময় করবেন, আমরা আমাদের ভুলগুলো শুধরে নিব। আলোচনায় অংশ নিয়ে শিক্ষাকে রাজনীতিকরণ থেকে বিরত রাখার আহ্বান জানান শিক্ষাবিদ রাশেদা কে চৌধুরী। এডুকেশন এজ এ পলিটিক্যাল এজেন্ডা অবশ্যই, কিন্তু সেটা যেন দলীয় এজেন্ডা না হয়, পার্টিজান এজেন্ডা না হয়। আলোচকদের প্রশ্নের জবাবে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী জানান, শিক্ষা প্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটি নিয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। কথা বলেন প্রাথমিকের ভর্তি প্রক্রিয়া নিয়েও। করাপশন আমাদের দেশের এগেইন ইনস্টিটিউশনালাইজড হয়ে গেছে, সো এত সহজ হবে না। কিন্তু প্রত্যেকটা আপনার টেন্ডার, অর্ডার এগুলো অনলাইন করছি আমরা, মোটামুটি আর কি ফুল সব ধরনের বদলি টদলি আমরা অনলাইন করে দিচ্ছি। সংসদ সদস্য শফিকুল ইসলাম মাসুদ বলেন, শিক্ষা ব্যবস্থায় স্থায়ী নীতিমালা থাকা জরুরি। বাংলাদেশে
এই শিক্ষার মাধ্যমে যেন বৈষম্য আরো বেড়ে না যায়, বরঞ্চ উল্টো শিক্ষার মাধ্যমে আমরা বৈষম্য দূর করার ক্ষেত্রে একটা বড় হাতিয়ার যেন খুঁজে পাই, আমাদের সেইটি বড় বিষয়। নৈতিক শিক্ষা, দক্ষতা বৃদ্ধি ও উন্নয়নমূলক শিক্ষা পদ্ধতি বাস্তবায়নে সরকারের প্রতি আহ্বান জানান অর্থনীতিবিদ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। হোমায়রা ফারুকী, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় 2 দিনে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে। এই চ্যালেঞ্জ মাথায় রেখে প্রস্তুতি নিয়েছে সরকার। একই সঙ্গে সংকট এড়াতে গণপরিবহনে পর্যাপ্ত জ্বালানি নিশ্চিত করা হয়েছে বলেও জানান সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। এদিকে নির্দিষ্ট সময়ে গন্তব্যে ছেড়ে যাচ্ছে সব ট্রেন। স্বস্তিতে বাড়ি ফিরতে পারবেন এই আশায় খুশি রেলপথের যাত্রীরা। ঈদুল ফিতরকে সামনে রেখেও রাজধানী ছাড়তে ঘরমুখ মানুষের ঢল নেমেছে। দীর্ঘ কর্মব্যস্ত জীবনের ফাঁকে ঈদের এই ছুটি তাদের কাছে পরিবারের সঙ্গে সময় কাটানোর সবচেয়ে বড় সুযোগ। তো আমার জন্য আমি টিকিট কাটতে পারি নাই, পরিবারের জন্য 2টা নরমাল সিট পেয়েছি, তাদেরকে পাঠিয়ে দিচ্ছি আগেই, যে তারা একটু শান্তি মতো বা ভালোভাবে যাবে। এই কারণে মানে হচ্ছে ঈদের আগে বাড়ি যাচ্ছি, ভালোই লাগতেছে, একটু চাপ কম আছে আর কি। ঈদ যাত্রা এখন পর্যন্ত ম্যানেজমেন্টটা বেশ সুন্দর দেখলাম, সুশৃঙ্খল ভাবে ট্রেনে উঠতে পারলাম এবং গেটে ঢোকা যাচ্ছে। ঈদ যাত্রা নির্বিঘ্ন করতে কমলাপুর রেল স্টেশনে বাড়তি ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন স্টেশন ম্যানেজার। আজকে ঈদ যাত্রার 4র্থ দিন চলছে। আমরা এই যে ট্রেনের যে শিডিউল, এখন পর্যন্ত আমাদের শিডিউল মতো ট্রেন চলাচল করছে। আমরা আশা করছি ঈদ যাত্রার শেষ দিন পর্যন্তও আমাদের প্রচেষ্টা থাকবে এবং আমি আশা করি যে শিডিউল বিপর্যয়ের কোনো ঘটনা ঘটবে না। এদিকে বাস টার্মিনালগুলোতে ব্যাগ নিয়ে বাড়ির পথে ছুটছে মানুষ। বাড়তি ভাড়ার অভিযোগ থাকলেও যানজট নেই মহাসড়কে, তাই এখন পর্যন্ত সড়ক পথে নির্বিঘ্নে ঘরে ফিরছেন যাত্রীরা। আগে তো আমরা যাইতাম সাধারণত 250 টাকা, এখন চাচ্ছে 300, 350 এরকম চাচ্ছে। এখন মানে আগের অনুযায়ী ভাড়াটা বেশি চাচ্ছে। এখন সরকারি চার্ট অনুযায়ী একটু কমাইছে আর কি, কিন্তু এমনি চার্টের ভাড়া মনে হয় 350 আর কি। রাজধানীর মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন এবং নারীদের জন্য শৌচাগার উদ্বোধন শেষে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম জানান, সড়ক পথে অতিরিক্ত ভাড়ার নেওয়ার অভিযোগ পেলেই নেওয়া হবে ব্যবস্থা। তবে নির্ধারিত ভাড়ার চেয়ে একটা জায়গাও বেশি ভাড়া তারা নিচ্ছে। যাত্রীর চাপ আছে এবং যাত্রীরাও নিরাপদে বাস স্টপেজ থেকে তাদের গন্তব্য দিকে যাত্রা করতে পারছে। তাহলে হয়তো সামনের দিকে চাপ বাড়বে। সেই বাড়তি চাপ কিভাবে মোকাবেলা করা যায়, যখন চাহিদা থাকবে টিকিটের এবং বাসের, সেটাও কিভাবে তারা ফুলফিল করবে, সেই ধরনের প্রস্তুতি আমরা দেখলাম যে তারা নিয়েছে। ফিটনেসবিহীন গাড়ি চলাচল করতে দেওয়া হবে না। অভিযোগের ভিত্তিতে নির্ধারিত গাড়ি ও মালিকদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী। কোনটি ফিটনেসবিহীন গাড়ি একটা চিহ্নিত করে আমাকে জানান। ফিটনেসবিহীন গাড়ি। আরিফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। ঈদযাত্রায় নৌপথে বাড়ি ফেরা মানুষের খবর জানাতে রাজধানীর সদরঘাট থেকে যোগ দিচ্ছেন সহকর্মী হাসিব পান্থ। হাসিব পান্থ, অনেক জায়গায় যাত্রীরা অভিযোগ করছিলেন বাড়তি ভাড়া নিয়ে, তো লঞ্চ ঘাটে ঘরমুখ মানুষের ভিড় কেমন দেখছেন এবং তাদের অভিযোগ রয়েছে কিনা বাড়তি ভাড়া নিয়ে? হাবিবা, যেমনটি বলছেন, আমরা দিনব্যাপী কিন্তু সদরঘাট লঞ্চ টার্মিনালে রয়েছি এবং বিশেষ করে ঈদের সময় আসলে যেটি হয়, স্বাভাবিকভাবে কিন্তু সদরঘাটে দক্ষিণবঙ্গগামী যে সকল মানুষেরা থাকে তাদের কাছ থেকে কিন্তু আসলে যে নির্ধারিত ভাড়া, সেই ভাড়ার থেকে কিন্তু অনেক সময় আমরা দেখি অতিরিক্ত ভাড়ার চেয়ে বসে। তবে আমরা কথা বলার চেষ্টা করেছি বেশ কিছু যাত্রীদের সঙ্গে, তাদের সাথে এরকম কোনো ঘটনা ঘটেছে কিনা। তবে আজকের দিনে বিশেষ করে এখন পর্যন্ত অভিযোগটি এখনো আসেনি। এবং আরেকটি বিষয় হাবিবা জানিয়ে রাখি, কিছুক্ষণ পূর্বেই কিন্তু আসলে এখানে এসেছেন নৌ মন্ত্রী থেকে শুরু করে নৌ প্রতিমন্ত্রী, তারা এসেছেন, পরিদর্শন করছেন এবং বিশেষ করে সদরঘাটের যে কয়েকটি পল্টনগুলো রয়েছে, এছাড়াও যেই আইন শৃঙ্খলার যে বিষয়টি রয়েছে, বিশেষ করে সদরঘাট এলাকাতে ঈদের সময় কিন্তু আসলে আমরা প্রায়ই দেখতে পাই যে আসলে বিভিন্নভাবে প্রতারণা কিংবা হেনস্থার শিকার হয় সাধারণ যাত্রীরা। তবে আমরা কথা বলার চেষ্টা করেছিলাম মাননীয় মন্ত্রীর সঙ্গে, তিনি কিন্তু জানিয়েছেন যে এরকম কোনো অভিযোগ যদি আসে যে কোনো সদরঘাটের কোনো স্টাফ থেকে শুরু করে কোনো শ্রমিক থেকে শুরু করে যাদের মাধ্যমে হেনস্থার শিকার হচ্ছে বিশেষ করে ঈদের ঘরমুখ মানুষের, সেই ক্ষেত্রে কিন্তু যদি অভিযোগ আসলেই তৎক্ষণাৎ ব্যবস্থা নেওয়া হবে। এছাড়াও যদি বলি, বিশেষ করে যে সাধারণ যেই বছরের সময়টি থাকে সেই সময় কিন্তু একটি যেই লঞ্চের একটি স্বাভাবিক একটি নিয়ম থাকে, যে নিয়মেই কিন্তু লঞ্চগুলো ছেড়ে যায় এবং আবার ফিরে আসে। তবে ঈদের সময় আমরা বিশেষভাবে লক্ষ্য করেছি
করেছি যে দিনব্যাপী কিন্তু আসলে চাঁদপুরগামী, বরিশালগামী, পটুয়াখালীগামী, ফরিদপুরগামী যেই লঞ্চগুলো রয়েছে সেগুলো কিন্তু একটি প্রতিদিনই দিনের প্রতি ঘন্টায় কিংবা 3 ঘন্টা 4 ঘন্টা পরপরই কিন্তু আসলে সেগুলো ছেড়ে যাচ্ছে। আমি যদি দেখাই ঠিক আমার ডান পাশে একটি ছোট্ট লঞ্চ যেটি কিন্তু আসলে ভোলার লঞ্চ আর কি, কালীগঞ্জ ইলিশা সেই দিকে যাত্রা করবে এবং আমরা কথা বলারও চেষ্টা করেছি তাদের সাথে যে ভাড়ার যে বিষয়টি নিয়ে অভিযোগটি অধিকাংশ যাত্রী দিতে চাই, দিয়ে থাকে, তবে আজ পর্যন্ত এবং আজকের এই সময় পর্যন্ত কিন্তু এখনও সেই অভিযোগটি আমরা এখনও পাইনি এবং নির্ধারিত যে ভাড়াটি রয়েছে সেই ভাড়াতেই কিন্তু তারা আসলে কাটছেন এবং যারা যাত্রীরা রয়েছেন তারাও কিন্তু আসলে নির্বিঘ্নে তারা যেতে পারছেন। তবে ঈদের আর মাত্র কটি দিন বাকি, এর মধ্যেই সদরঘাটে কিন্তু উপচে পড়া ভিড় হয়ে যাবে এবং আজকে থেকে কিন্তু চাপ বাড়বে। সব কিছু মিলে যদি বলতে হয় এখন পর্যন্ত অভিযোগের যেই বর্ণনাটি সেটি কিন্তু এখন আসেনি, তবে হয়তোবা সন্ধ্যার পর নাগাদ যেগুলো বরিশালগামী অর্থাৎ দূরপাল্লা যে লঞ্চগুলো যায় সেখানে যদি কিছু হয় অবশ্যই হাবিবা সেটি আপনার মাধ্যমে জানিয়ে দিব। জি, ধন্যবাদ আপনাকে। আমরা আরও দেখতে পাচ্ছি যে সড়ক পথের খবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত রয়েছেন সহকর্মী মাহমুদা শিকদার, তিনি গাজীপুর থেকে যুক্ত হয়েছেন। মাহমুদা, জানাবেন যে আসলে সড়কে গাড়ির চাপ কেমন দেখছেন এবং যানজট নিরসনে একেবারে শেষ সময়ে প্রশাসনের কি ধরনের ব্যবস্থা দেখছেন? হাবিবা, আপনি জানেন যে গাজীপুর একটি গুরুত্বপূর্ণ এলাকা এবং এটি কিন্তু শিল্পাঞ্চল নামেই পরিচিত এবং এই শিল্পাঞ্চল খ্যাত এই গাজীপুরে দুটি মহাসড়ক আছে গুরুত্বপূর্ণ, একটি হলো ঢাকা টাঙ্গাইল, একটি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক। আমি বর্তমানে আছি ঢাকা ময়মনসিংহ মহাসড়কে। আপনি যদি একটু দেখেন যে এখানে কিন্তু যাত্রী একেবারে নেই বললেই চলে এবং তার পাশাপাশি গাড়িও কিন্তু যাচ্ছে। আসলে ঈদ যাত্রা মানে যে বাড়তি চাপ গাড়ির, সেটি কিন্তু এখনও শুরু হয়নি এই মহাসড়কগুলোতে এবং এখন পর্যন্ত যাত্রীদের সাথে আমরা কথা বলে যেটি জানতে পেরেছি রাস্তায় কিন্তু পর্যাপ্ত পরিমাণের গাড়ি আছে এবং তার পাশাপাশি তার যাত্রীদের কাছ থেকে একটি অভিযোগ বরাবরই থাকে, সেটি হলো বাড়তি ভাড়ার যে ব্যাপারটা, সেই বাড়তি ভাড়ার ব্যাপারটি থাকে। আমি যদি এখানকার যারা যাত্রী আছেন তাদের সাথে একটু কথা বলি। আপনারা তো সকাল থেকে আমি দেখছি বেশ কিছুক্ষণ ধরে আপনি এখানে অপেক্ষা করছেন, তো গাড়ির কোনো সমস্যা আছে কিনা কিংবা ভাড়া নিয়ে কোনো সমস্যা আছে কিনা? গাড়ির কোনো সমস্যা নাই, গাড়ি অ্যাভেলেবেল আছে, কিন্তু এমনি ভাড়াটা একটু বেশি আর কি। আমরা এমনি যেগুলো রেগুলার ভাড়া হলো 100 টাকা, আজকে ভাড়া হচ্ছে এমনি 400 টাকা চাচ্ছে, 300 টাকা হলে নিয়ে যাচ্ছে। হাবিবা, আপনি শুনছিলেন যে আসলে ভাড়া নিয়ে বরাবরই কিন্তু একটা ঝামেলা থেকেই থাকে, অভিযোগ থেকেই থাকে যাত্রীদের যে অতিরিক্ত ভাড়া আদায় করা, সেই ভাড়াটি কিন্তু আসলে এবারও বাড়তি আদায় করা হচ্ছে এবং তার পাশাপাশি আপনি যেটা বলছিলেন যে যাত্রী তার পাশাপাশি গাড়ির চাপ, মহাসড়কে যে ভোগান্তি যানজট, সেটি কিন্তু এখনও পর্যন্ত আমরা দেখতে পাইনি। ঢাকা টাঙ্গাইল এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়কই কিন্তু এখনও পর্যন্ত সচল অবস্থাতে আছে, স্বাভাবিক অবস্থাতে আছে এবং তার পাশাপাশি ঢাকা ময়মনসিংহ মহাসড়ক এবং ঢাকা টাঙ্গাইল মহাসড়কের কিছু অংশ যেহেতু মহানগরে পড়েছে, সেখানে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের যে পুলিশ কিন্তু আরও অতিরিক্ত 4 শতাধিক পুলিশ কাজ করবে যাতে এই ঈদ যাত্রাটি নির্বিঘ্ন করা যায় সেই লক্ষ্যে। তো এই ছিল গাজীপুরের দুটি মহাসড়কে এখন পর্যন্ত যে স্বাভাবিক পরিস্থিতি, সেই পরিস্থিতি সম্পর্কে সর্বশেষ তথ্য। জি, ধন্যবাদ আপনাকে। জ্বালানি তেল বিক্রিতে সরকার রেশনিং ব্যবস্থা তুলে নিলেও রাজধানীর পেট্রোল পাম্পে তেলের সংকট রয়েছে আগের মতোই দীর্ঘ লাইনে অপেক্ষা চালকদের। পাম্প সংশ্লিষ্টদের দাবি, চাহিদার তুলনায় তেল সরবরাহ কম থাকায় এমন পরিস্থিতি হয়েছে। চালকদের অভিযোগ, পাম্প মালিকার ডিপোর কারসাজিতে এমন নৈরাজ্য সৃষ্টি হয়েছে। তাই সরকারের কঠোর নজরদারির দাবি জানান তারা। মধ্যপ্রাচ্য যুদ্ধের কারণে বিশ্বব্যাপী জ্বালানি সংকট এর যথেষ্ট প্রভাব পড়েছে বাংলাদেশে। গেল কিছুদিন ধরেই পাম্পগুলোতে তীব্র চাপ যাচ্ছে। যথারীতি যানবাহনের দীর্ঘ সারি। ভুক্তভোগীরা জানান দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়েও পাচ্ছেন না তেল। সিন্ডিকেট করে পাম্পে কৃত্রিম সংকট তৈরির অভিযোগও আছে। দেশে পর্যাপ্ত তেল আছে, কিন্তু এই পাম্পওয়ালারা এখনো 10 টাকা করে তেল দিতেছে। আমি বললাম ফুল ট্যাঙ্কি দিতে, এরা দিবে না। এটা তো ভোগান্তি তো অবশ্যই আছে। এখন আপনার এই যে কালকে বন্ধ, সবাই ঢাকার বাইরে যাবে, গ্রামে যাবে ছুটিতে, কিন্তু 10 লিটার তেল দিয়ে তো আর গ্রামে যাওয়া সম্পূর্ণভাবে যাওয়া যাবে না। ঈদ উদযাপনে যারা ঢাকার বাইরে যাচ্ছেন, ফেরার পথে জ্বালানি সংকটে পড়ার শঙ্কায়ও তারা। গ্রামে তো তেলের সংকট, গ্রামে তেল পাওয়া যায় না আমাদের, কিন্তু আমি ঢাকা থেকে তেল ভরে নিয়ে যাব। গভর্নমেন্ট বলছিল যে আজকের পর থেকে যা যা চাহিদা অনুযায়ী তেল দিবে, এখনো দেয়নি এরকম অভিযোগ। ডিপো থেকে পাম্পে চাহিদা অনুযায়ী তেল সরবরাহ করা হচ্ছে না।
আমাদের তো তেল পর্যাপ্ত পরিমাণ দিচ্ছে না, আমাদের যেটা চাহিদা সেটা তো দিচ্ছে না, সেই কারণে আমরা ওই পদ্ধতিতে চলতেছি। 10 লিটার আর বড় গাড়িতে 20 থেকে 25 লিটারে দিচ্ছি। হুন্ডাতে 10 লিটার আছে, 12 লিটার ট্যাঙ্কি আছে, এখন 500 টাকার 600 টাকার দিচ্ছি আমরা। জ্বালানি তেলের সরবরাহ ও বিপণনে শৃঙ্খলা ফেরাতে প্রশাসনের আরও কঠোর নজরদারি চান ভুক্তভোগীরা। নাজমুল হুদা, ডিবিসি নিউজ, ঢাকা। পবিত্র ঈদুল ফিতরের লম্বা ছুটিতে বন্ধ থাকবে ব্যাংক। আজ শেষ কার্যদিবসে রাজধানীর ব্যাংকগুলোতে তাই ছিল গ্রাহকদের উপচে পড়া ভিড়। ছুটির সময়ে এটিএম বুথে টাকা তোলার সুযোগ থাকলেও আস্থা পাচ্ছেন না গ্রাহকরা, তাই প্রয়োজন মাফিক টাকা তুলে রাখেন অনেকেই। লম্বা লাইন থাকলেও টাকা পেতে অসুবিধা হয়নি বলে জানান গ্রাহকরা। প্রিয়জনের কাছে টাকা পাঠানো এবং ব্যবসায়িক কাজে টাকা জমাও দেন অনেকে। এদিকে নতুন টাকার জন্য ব্যাংকে ভিড় করেন গ্রাহকরা। চাহিদা মতো নতুন নোট না পেয়ে ক্ষোভ জানান অনেকেই। আজ পবিত্র লাইলাতুল কদর সারা বিশ্বের মুসলমানদের কাছে অত্যন্ত মহিমান্বিত রাত। ধর্মপ্রাণ মুসলমানেরা এই রাত ইবাদত বন্দিগির মাধ্যমে কাটান। 26 রমজানের দিবাগত রাতেই শবে কদর বলে অভিমত আলেমদের। পবিত্র কোরআনের সূরা আল কদরে বলা হয়েছে, কদরের রাত 1000 মাসের চেয়েও অধিক উত্তম। গুনাহ মাফ এবং অধিক সোয়াবের আশায় ধর্মপ্রাণ মুসলমানেরা নফল ইবাদত, কোরআন তিলাওয়াত ও জিকির আজকারের মধ্য দিয়ে এই রাত অতিবাহিত করেন। অনেকে কবরস্থানে গিয়ে প্রয়াত স্বজনদের আত্মার মাগফিরাত কামনা করে দোয়া করেন। পবিত্র শবে কদর উপলক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমান দেশবাসী সহ বিশ্বের সব মুসলমানকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন। ইফতারের স্বাদের বৈচিত্র্য আনতে খুলনার বিক্রেতারা শহর ঘুরে বিভিন্ন স্থান থেকে কিনছেন পছন্দের খাবার। স্বাদ আর সাধ্যের মধ্যে পরিবারের সদস্যদের নিয়ে বাহারি ইফতার কিনছেন রেস্টুরেন্ট থেকে শুরু করে অস্থায়ী দোকান থেকে। দুপুর গড়াতে না গড়াতেই খুলনার অভিজাত রেস্টুরেন্ট থেকে শুরু করে বিভিন্ন স্থানে ইফতারের পসরা সাজিয়ে বসেন বিক্রেতারা। ছোলা, পেঁয়াজু, বেগুনি, আলু চপের পাশাপাশি বিক্রেতারা ইফতারে বৈচিত্র্য আনতে রাখছেন হরেক রকমের কাবাব আইটেম। এবার খুলনার ইফতার বাজারে হালিমের কদর সবার ওপরে। রমজানের শুরু থেকেই দুপুর গড়াতেই সরগরম হয়ে উঠছে হালিমের দোকানগুলো। তান্দুরি চিকেন, ফিরনি, পাটিসাপটা পিঠা, হালিমটা আমরা খুবই স্পেশালভাবে করি, একদম ফ্রেশ খাসি দিয়েই করি। তারপরে ডিমের চপ, আলুর চপ। কোয়ালিটি ভালো দিই, ভালো মান, তেল, ঘি, ডাল, চাল যা দিয়া সব কোয়ালিটিভাবে দিই। স্পেশালিটির ভিতরে আইসে হচ্ছে খেজুরের গুড়ের জিলাপি, আর অন্যান্য বছরের ন্যায় যেগুলো থাকে সেইগুলোই আছে। ইফতারের দোকানগুলোতে পাওয়া যাচ্ছে পিঠাপুলিও। এছাড়া গ্রীষ্মকালীন ফল বাজারে আসতে শুরু করায় কদর রয়েছে এসবেরও। আনারসটাও আসছে, আনারসটা পাচ্ছে, জলডুবি আনারস, যেটা রসালোটা মিষ্টিটা। বাজারে তো অনেকগুলো ফল আছে, বিশেষ করে তরমুজটা আপনার প্রাধান্য পাচ্ছে বেশি। নতুন নতুন খাবারের স্বাদ নিতেই ক্রেতারা বাইরের দোকান থেকে কিনছেন বাহারি ইফতার। ডিবিসি নিউজ ডেস্ক। ঈদ এলেই 8 জেলার কেনাকাটার প্রাণকেন্দ্র হয়ে ওঠে রংপুর নগরী। প্রতিদিন ভিড় করেন 3 থেকে 4 লাখ মানুষ। কিন্তু সরু সড়ক আর অপরিকল্পিত নগর ব্যবস্থাপনায় উৎসবের উচ্ছ্বাস রূপ নেয় তীব্র যানজটে। অর্ধ লাখেরও বেশি অনিবন্ধিত 3 চাকার ইজি বাইকের দাপটে কার্যত থমকে থাকে নগরীর চলাচল। দুপুর থেকে মধ্যরাত বিভাগীয় নগরী রংপুরের অলিগলি আর প্রধান সড়ক জুড়ে মানুষের ঢল। ঈদ কেনাকাটায় বিপণী বিতানে বাড়তি ভিড়, আর সেই ভিড়ের সঙ্গী দীর্ঘ যানজট। রিকশা বা অটোরিকশায় উঠে নির্দিষ্ট সময়ে গন্তব্যে পৌঁছানো যেন ভাগ্যের উপর নির্ভর। 200-300 গজ পথ পাড়ি দিতেই লেগে যাচ্ছে 20-25 মিনিট। এই যানজট পার হতে একটা মানুষের অনেক ভোগান্তি হয়। দেখাশোনা করার মতো এই রংপুর শহরে কেউ নেই। যানজট লাগলে 2-2.5 ঘন্টায়ও শেষ হয় না। নগরবাসী বলছেন 3 চাকার যানবাহনের অনিয়ন্ত্রিত চলাচলেই বেড়েছে এই দুর্ভোগ। সিএনজি, অটোরিকশায় রাস্তাঘাট খায় ফেলছে। অতিরিক্ত অটো, মানে রংপুরে মনে হয় অটো শহর হয়ে গেছে এখন। অনেক অবৈধ অটো চলার কারণে রাস্তায় প্রচুর জ্যাম, প্রচুর। ট্রাফিক কন্ট্রোল যদি কয়েক জায়গায় আরো বৃদ্ধি করা যেত তাহলে এটা আরো সুন্দর হতো। নিবন্ধিত রিকশা ও অটোরিকশা মাত্র 8000, অথচ 7 কিলোমিটারের এই শহরে চলছে প্রায় অর্ধ লাখ 3 চাকার যান। মাইকিং করার চেষ্টা করছি যাতে করে যত্রতর গাড়ি না দাঁড়িয়ে থাকে। লাইসেন্সবিহীন এই অটোরিকশা, রিকশা, চার্জার, ভ্যান এগুলো না চলে, সেই ব্যবস্থা আমি নেব ইনশাল্লাহ। ফুটপাত দখলমুক্ত করে যানজট নিয়ন্ত্রণের পুরনো আশ্বাসই দিচ্ছে ট্রাফিক বিভাগ। দোকানের এক্সটেনশন দেবে না এবং দোকানের সামনে তারা রাস্তা দখল করে কেউ যেন ফুটপাতে দোকান দিতে না পারে, তাদেরকেও ব্যবস্থা নিতে হবে। সাথে সাথে যদি সবাই দায়িত্বশীল হয়, অবশ্যই শহর যানজট মুক্ত হবে এবং দখলমুক্ত হবে। এর আগে সিটি সার্ভিস, অটোরিকশার কালার কোড কিংবা লেন নির্ধারণ সব উদ্যোগেই থেমে গেছে মাঝপথে। নতুন প্রশাসকের হাতে এবার কতটা বদলাবে নগরীর চিরচেনা দুর্ভোগ, সেটি এখন দেখার অপেক্ষা।
মাজেদ মাসুদ, ডিবিসি নিউজ, রংপুর। সরকারের নীতি সুবিধার অভাবে দেশে সুপারমার্কেট ব্যবসার বিকাশ ঘটেনি, এমন অভিযোগ এ খাতের উদ্যোক্তাদের। সকালে রাজধানীর একটি হোটেলে বাংলাদেশ আধুনিক রিটেইলস খাতের উন্নয়ন, প্রতিবন্ধকতা উত্তরণের উপায় এবং ভবিষ্যৎ কর্মপন্থা শীর্ষক গোলটেবিল বৈঠকে এমন তথ্য তুলে ধরেন সুপার শপের উদ্যোক্তারা। তারা জানান, দেশে খুচরা পর্যায়ে ব্যবসার আকার $1,800 কোটি, এর মাত্র 3% হচ্ছে সুপার শপের মাধ্যমে। বাংলাদেশ সুপারমার্কেট ওনার্স অ্যাসোসিয়েশন এই গোলটেবিল বৈঠকের আয়োজন করে। অনুষ্ঠানে রাজস্ব বোর্ডের কর নীতি বিভাগের সদস্য ব্যারিস্টার মুনতাসিম বিল্লাহ ফারুকী জানান, আগামী বাজেটে সরকার সুপারমার্কেটের উপর কর কমানোর চেষ্টা করবে। 1% থেকে আপনারা বলেননি যে এটা 100% ওয়েব করে দেন। আপনারা এটা কমানোর কথা বলেছেন, আমরা কিন্তু একই লাইনে চিন্তা করছি যে এটি আসলে কমানোর দরকার। ঈদের আমেজকে আরও বিশেষ করে তুলতে ফিরে এলো ঢাকা ব্যাংক প্রেজেন্টস দ্য চাঁদ বাজার সিজন 3 পাওয়ার্ড বাই ইয়ামাহা। ঢাকার হৃদয়ে বসেছে এক অনন্য ঈদ উৎসব, যেখানে একসাথে মিলেছে লাইফস্টাইল, ফ্যাশন আর খাবারের দারুণ সমাহার। স্টাইলিশ লাইফস্টাইল স্টলস, ঈদের কেনাকাটার জন্য ট্রেন্ডি কালেকশন, সাথে রয়েছে মুখরোচক খাবারের স্টল। আর রাত নামতেই শুরু হয় সুরের জাদুতে মন ছুঁয়ে যাওয়া কাওয়ালি নাইট। এছাড়াও আছে রঙিন মেহেদি জোন। এই অসাধারণ আয়োজনের পেছনে রয়েছে ইভেন্ট বক্সের চেয়ারম্যান অ্যান্ড ফাউন্ডার শারমিন রহমান এবং সিইও সাবরিনা রহমান। যুক্তরাষ্ট্রের ঘাঁটি ও ইসরায়েলকে লক্ষ্য করে প্রথমবার হাইপারসনিক সেজ্জিল ক্ষেপণাস্ত্র ছুড়েছে তেহরান। জবাবে ইরানের রাজধানী তেহরানে ব্যাপক বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। লেবাননেও হামলা অব্যাহত রেখেছে তেল আবিব। অন্যদিকে ইরানের ড্রোন হামলার পর দুবাই বিমানবন্দরের সব ফ্লাইট বাতিল করা হয়। ইরানের সরকারি টেলিভিশন চ্যানেল প্রেস টিভি জানিয়েছে, রোববার এই ক্ষেপণাস্ত্র অব্যাহত করে দেশটির বিপ্লবী গার্ড IRGC। সেজ্জিল ক্ষেপণাস্ত্র শব্দের চেয়ে 13 গুণ বেশি গতিসম্পন্ন। এতে তেলে বেগুনে জ্বলে ওঠে ইসরায়েল। কিছুক্ষণ পরই তেহরানকে লক্ষ্য করে নতুন করে ব্যাপক বিমান হামলা শুরু করে ইসরায়েলি বাহিনী। এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আবারও দাবি করেছেন, যুদ্ধ বন্ধ করে আলোচনায় বসতে চায় ইরান। হরমুজ প্রণালী সুরক্ষিত করতে মিত্ররা সাহায্য না করলে ন্যাটোর ভবিষ্যৎ খুব খারাপ হবে বলেও সতর্ক করেন ট্রাম্প। নাহিদ রানার বল খেলার যোগ্যতাই নেই পাকিস্তানের ব্যাটারদের, এমন মন্তব্য করেছেন ওদেরই অগ্রজ রমিজ রাজা। সিরিজ হেরে তরুণ ক্রিকেটার নিয়ে দল সাজানোর খেসারত দিতে হয়েছে পাকিস্তানকে, মনে করেন পাকিস্তানের সাবেক ওপেনার আহমেদ শেহবাজ। রোববার 2-1 ব্যবধানে বাংলাদেশের কাছে সিরিজ হারের পর এমন মন্তব্য করেন পাকিস্তানের এই সাবেক 2 ক্রিকেটার। বাংলাদেশের সাথে 2-1 সিরিজ হারলেও অনেকটা নরম সুরে কথা বলছেন রমিজ রাজা। তার মতে তরুণ ক্রিকেটার খেলিয়ে ভালোই করেছে পাকিস্তান, তবে ঠিক তার উল্টো মত সম্প্রতি অবসর নেওয়া আহমেদ শেহজাদের। রীতিমতো ধুয়ে দিয়েছেন বর্তমান কোচের পরীক্ষা নিরীক্ষাকে। বলেছেন বাজে টিম পাঠানোর ফল পেয়েছে পাকিস্তান। বিশ্বকাপে বাজে একটা পারফর্মের পর কয়েকজন পরামর্শদাতা এলেন। তারা বললেন দলে পরিবর্তন আনতে হবে, যার নামে কয়েকজন তরুণকে ঢোকানো হলো দলে। তাদের আপনারা পাঠালেন একটা অচেনা জায়গায়, যেখানে আগের সিরিজটা হোয়াইট ওয়াশ হয়েছিলেন। পাকিস্তানের সাবেক এই ক্রিকেটারের কণ্ঠে ঝরছে কটূক্তিও। অ্যাসোসিয়েট দেশের মতো দুর্বল টিম গঠনের সমালোচনাও করেছেন সাবেক এই পাক ওপেনার। যতক্ষণ পর্যন্ত বোর্ড ভুল স্বীকার না করছে, সামনে এগোবে কিভাবে? তারা একটা অ্যাসোসিয়েট টিম পাঠিয়েছে, একটা বাজে কম্বিনেশন তৈরি করেছে। অভিজ্ঞ দলের জন্য 280-90 রান চেস করা কোনো ব্যাপারই ছিল না। বাচ্চাদের দল পাঠিয়ে সে ফল পেল পাকিস্তান। শেহজাদের মতো এমন ঝাঁঝালু রমিজ রাজার কণ্ঠ না হলেও সদ্য সাবেক এই পিসিবি চেয়ারম্যানের কণ্ঠে দেখা গেল বোর্ডের প্রতি সহানুভূতির সুর। তবে প্রস্তুতিতে ঘাটতির কথা বলছেন তিনিও। নাহিদের মতো স্পিড স্টারের বিরুদ্ধে আমাদের প্রস্তুতি ছিল না। 150 পার আওয়ার গতি সামলানোর মতো ব্যাটার তো লাগবে। ইয়র্কার, বাউন্সার এসব ভালোভাবে খেলতে পারেনি আমাদের ব্যাটাররা। ইনকনসিস্টেন্সি ছিল। সালমান আঘার প্রশংসার পাশাপাশি সিরিজ হারার আক্ষেপও ছিল তার কণ্ঠে। তবে ইয়াংদের খেলানো ভালো হয়েছে বলে মনে করেন এই সাবেক। সালমান আলী আঘা দলকে টেনে নিয়ে গেছে, তা বলার অপেক্ষা রাখে না। সে বড় ক্রিকেটার। আমার মতে নতুন প্লেয়ারদের খেলিয়ে নেওয়া ভালো হয়েছে এই সিরিজে, কিন্তু বাংলাদেশের সাথে সিরিজটা আমরা হারতে চাইনি। শেহজাদের কণ্ঠের ঝাঁঝ রমিজ রাজাকে ছুঁতে না পারলেও দুজনের আক্ষেপ একটাই, পরপর দুবার বাংলাদেশের মাটিতে সিরিজ খোয়ালো পাকিস্তান। শরীফ ফারুকী, ডিবিসি স্পোর্টস। ডিবিসি সংবাদ এই ছিল এখনকার মতন। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে। ডিবিসির সঙ্গে থাকুন।